আগের ভিডিওতে পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের লাইফ সার্টিফিকেট যে জমা করার যে পদ্ধতি, মানে অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিই আমি আপনাদের জানিয়েছিলাম এবং সেখানে আমি উল্লেখও করে দিয়েছিলাম যে কীভাবে অনলাইন এবং অফলাইনে এই ফর্মটি জমা করা যায়। যারা দেখেননি তারা দয়া করে আগের ভিডিওটা একটু দেখে নেবেন। আর আজকে এই ভিডিওতে আপনাদের যে লাইফ সার্টিফিকেটের যে ফর্ম, সেই ফর্মটা কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি এখানে সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব যে এটা কিভাবে ফিল আপ করবেন। যারা ফর্মটি পাননি তাদের বলবো আগের ভিডিওটা দেখে নেবেন, সেখানে দেখবেন লিংক দেওয়া আছে, বলা আছে, সেখান থেকে ডাইরেক্ট ফর্মটি ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা যে ব্যাংক বা পোস্ট অফিস থেকে পেনশন তোলেন তো সেখানে গিয়েও কিন্তু ফর্মটা পেয়ে যাবেন। আর তাও যদি না হয় তাহলে আপনারা আমাকে এই ভিডিওতে নিচে যে কমেন্ট বক্স আছে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেখানে দিয়ে দেবো। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও আমি ফর্মটি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এবার আমি সংক্ষেপে বলে দিই যে এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। দেখুন, এই যে ফর্মটি আছে এই ফর্মের দুটি পার্ট আছে, ভালো করে একটু বুঝে নেবেন। অ্যানেক্সার 6 আছে আর নিচের দিকে দেখুন অ্যানেক্সার 7 আছে। অ্যানেক্সার 6টা হচ্ছে যারা নিজের পেনশন নিজেরা তোলেন, মানে যিনি পেনশন পাচ্ছেন তিনি বেঁচে আছেন, তাহলে তার জন্য হচ্ছে এই অ্যানেক্সার 6 পোর্শন। আর অ্যানেক্সার 7 যে পোর্শন হচ্ছে নিজের পেনশন নিজে তোলেন না এবং তিনি কি করেন না ফ্যামিলি পেনশনটা পান, তাদের জন্য শুধুমাত্র হচ্ছে অ্যানেক্সার 7। তাহলে অ্যানেক্সার 7টা কিন্তু মনে রাখবেন যে ফ্যামিলি পেনশনার যারা আছে তাদের জন্য। এবার যারা নিজের পেনশন নিজে তোলেন তাদের জন্য যেহেতু অ্যানেক্সার 6, তো তাদের মোটামুটি কি কলাম ফিল আপ করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। তো দেখুন, প্রথমে একটা কমন একটা জায়গা আছে যেটা হচ্ছে নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ। আপনি যে ব্যাঙ্ক থেকে টাকা তোলেন মানে পেনশন তোলেন সে ব্যাংকের নাম। যদি স্টেট ব্যাঙ্ক হয় তাহলে লিখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যদি অন্য ব্যাঙ্ক হয় তাহলে অন্য ব্যাঙ্কের নাম লিখবেন আর তার ব্রাঞ্চের নামটাও লিখবেন। পাশে অ্যাকাউন্ট নাম্বার, মানে যে অ্যাকাউন্টে আপনার পেনশনটা ঢোকে সেই অ্যাকাউন্টের নাম্বারটা লিখবেন। পিপিও আইডি নাম্বার, আপনাদের যে পেনশন পেমেন্ট অর্ডারে যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা লিখে দেবেন। আর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা ব্যাংকে যে নাম্বারটা দেওয়া আছে সাধারণত চেষ্টা করবেন সেই নাম্বারটা দেওয়ার। অ্যানেক্সার 6 এবার শুরু হচ্ছে কি দেখুন, এখানে কিচ্ছু ঝামেলা নেই। লাইফ সার্টিফিকেট সার্টিফাইড দ্যাট আই হ্যাভ সিন দ্য পেনশনার, পেনশনারের নাম মানে যিনি পেনশন পাচ্ছেন ওনার নামটা লিখবেন। আর কি লিখবেন, দি পেনশনের নাম লেখার পর হোল্ডার অফ দ্য পেনশন পেমেন্ট অর্ডার নাম্বার, পেনশন পেমেন্টের যে অর্ডারের নাম্বারটা এখানে অর্ডারের নাম্বারটা কিন্তু লিখে দেবেন। দিয়ে কি বলেছে, অ্যান্ড দ্যাট হি অর সি ইজ অ্যালাইভ অন দিস ডেট, এবং তিনি এই তারিখ পর্যন্ত বেঁচে আছেন। এবার তারিখ বলতে কোনটা, আপনাকে তারিখ কিছু লিখতে হবে না। নিচে দেখুন নেম, সিগনেচার অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য অথরাইজ অফিসার উইথ সিল, এই জায়গাটাই ভুলেও কিন্তু কোনো পেনশনাররা সই করবেন না, কারণ এইটা হচ্ছে অথরাইজেশনের জায়গা। কী রকম দেখুন, যিনি পেনশনার তিনি যদি নিজে ব্যাংকে যান বা যেতে পারেন তাহলে কি হবে না, উনি এই ফর্মটা আর যে ডকুমেন্টসগুলো লাগবে আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, একটু দেখে নেবেন কষ্ট করে। তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে ব্যাংকে গিয়ে বসবেন। ব্যাংকের যিনি অফিসার আছেন তিনি এখানে তার নাম এবং সিগনেচার করে তার ডেজিগনেশন লিখে একটা সই করে দেবেন এবং পাশে উনি কষ্ট করে ডেট মানে তারিখটা এবং প্লেস মানে জায়গাটা উনি কিন্তু লিখে দেবেন। তার মানে যিনি এখানে অথরাইজ করবেন এখানে শুধুমাত্র তারই কেবলমাত্র সিগনেচার এবং তার সিলটা কিন্তু লাগবে। এবার ধরুন কেউ হয়তো খুব বয়স্ক মানুষ, তিনি যেতে পারছেন না ব্যাংকে বা পোস্ট অফিসে, তখন কি হয় না এটাকে কোনো গেজেটেড অফিসারের কাছ থেকে কিন্তু সিগনেচার করাতে হয়। হাই স্কুলের হেড টিচারের কাছ থেকে করাতে পারেন, পৌরসভা থেকে করাতে পারেন, পঞ্চায়েত থেকেও কিন্তু করাতে পারেন। এখান থেকে কিন্তু অথরাইজ করে নিয়ে যেতে হবে। এই জায়গাটায় কিন্তু কোনো পেনশনার কিন্তু সিগনেচার করবেন না। পরবর্তী জায়গায় কি আছে দেখি, দেখুন পরবর্তী জায়গায় অনেকটা বড় আছে, আমি পুরোটা পড়ছি না, আমি শুধু বলে দেবো এই যে নভেম্বর 20 আছে এখানে লিখবেন নভেম্বর 2024 টু অক্টোবর 2025, মানে নভেম্বর 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত আমি কোনো রকম কি বলেছে এই জায়গাটা যে আমি কোনো রকম স্যালারি বা কোনো কিছু কিন্তু তুলিনি। এই জায়গাটার মানে হচ্ছে যে আপনি ওই চাকরিটা ছেড়ে দেওয়ার পর বা রিটায়ারমেন্টের পর কি অন্য কোনো জায়গায় জয়েন করেছেন? সাধারণত কেউ জয়েন করেন না,
সেই জন্য এই জায়গাটায় লিখে দেবেন যে না, আমি কোথাও থেকে কোনো রকম পেনশন বা কোনো রকম স্যালারি বা অন্য কিছু সুবিধা পাই না, আমি শুধুমাত্র এই পেনশনটাই পাই, এবং সেটার হিসাবটা হচ্ছে নভেম্বর 2024 থেকে অক্টোবর 2025। তারপরে লাইনে কি আছে না, যদি কেউ ওই চাকরি রিটায়ারমেন্টের পর, প্রথম চাকরিটা ছেড়ে দেওয়ার পর অন্য কোনো চাকরিতে জয়েন করে থাকেন, তাহলে এই দ্বিতীয় জায়গাটায় আই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ বিন এমপ্লয়েড অর রিএমপ্লয়েড ইন দ্য অফিস অফ, এখানে অফিসের নামটা লিখতে হবে, অ্যান্ড ওয়াজ ইন রিসিভড অফ দ্য ফলোয়িং দিয়ে ওটাকে লিখতে হবে। তাহলে মোট কথা অফিসের নামটা লিখতে হবে এখানে অফিস অফ, যদি আপনি নতুন করে কোনো চাকরিতে জয়েন করেন রিটায়ারমেন্টের পর, প্রথম চাকরিটা ছেড়ে দেওয়ার পর যদি কোনো জায়গায় জয়েন করেন তখন অফিসের নামটা লিখতে হবে। এখানে আর কিছু লেখার নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু অন্য কোনো চাকরিতে জয়েন করেন না, এইসব নিয়ে ভাববার দরকার নেই। শুধুমাত্র মনে রাখবেন যে নভেম্বর 2024 থেকে অক্টোবর 2025 এখানে লিখে দিলেই হবে। নিচে চলে আসুন, দেখুন আছে কি, সিগনেচার অফ দ্য পেনশনার, নেম অফ দ্য পেনশনার, পিপিও নাম্বার। সিগনেচার অফ দ্য পেনশনারে অবশ্যই সই করবেন। যারা সই করতে পারেন না তারা বাঁ হাতের বুড়ো আঙুলের একটা ছাপ দেবেন, নিচে নামটা লিখবেন, আর পেনশন পেমেন্ট অর্ডার নাম্বারটা লিখবেন। নামটা ইংরেজি ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন। আর নিচে দেখুন, এইবার আপনি এখানে প্লেস মানে কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন, মানে আপনার বাড়ির নাম, মানে জায়গা, গ্রাম বা শহরের নামটা, আর যেদিন জমা দিতে যাবেন সেই ডেটটা লিখে দেবেন। তাহলে যারা মোটামুটি পেনশন পান, বেঁচে আছেন, নিজের পেনশন নিজে তোলেন, তাদের জন্য কিন্তু এই কলমটা হয়ে গেল। এবার যারা ফ্যামিলি পেনশন পান, মানে ধরুন কারো হাজব্যান্ড মারা গেছে, তিনি ওয়াইফ বা তার কন্যা হয়তো পেনশনটা তুলছেন, তাহলে সেক্ষেত্রে তার কলমটা হচ্ছে এইটা, অ্যানেক্সার 7। কি করবেন না, এখানে পেনশন পেমেন্ট অর্ডার নাম্বারটা লিখে দেবেন। আর কি হবে না, এখানে দেখুন একটা ডিক্লারেশন দিয়েছে কি না, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ নট বিন রিম্যারিড ডিউরিং দ্য লাস্ট 1 year এন্ডিং অন 31 অক্টোবর 2025। মানে আমি স্বীকার করছি যে 31 অক্টোবর 2025 পর্যন্ত আমি কোনো রকম রিম্যারিড মানে পুনরায় বিবাহ করিনি, সেই জন্যই তো উনি ফ্যামিলি পেনশনটা পাবেন। তো এই জায়গাটায় 2025 হবে। এই অ্যানেক্সার 7টা শুধুমাত্র কিন্তু যারা ফ্যামিলি পেনশন পান তাদের জন্য। নিচে একটা সিগনেচার করে দেবেন, ডেটটা দিয়ে দেবেন, এখানে দিয়ে দেবেন উইডো ডটার অফ লেট এত, মানে বিপত্নিক, বিধবা অথবা কন্যা দিয়ে যার হয়ে পেনশনটা পাচ্ছেন। যদি ধরুন কারোর কোনো বিধবা মহিলা হয়তো তিনি তার স্বামীর পেনশনটা পান, তাহলে এখানে লেট দিয়ে স্বামীর নামটা লিখতে হবে, বোঝা গেল। আর যদি কোনো ডটার কন্যা তার বাবার হয়তো পেনশনটা পাচ্ছেন, তাহলে এখানে ডটার কন্যার নাম ওপরে সিগনেচারটা দেবেন, আর লেট দিয়ে তার বাবার নামটা লিখতে হবে। এটা হয়ে গেল। আর নিচে কি দেখুন, ডেট আছে, আর সিগনেচার অফ অথরাইজড অফিসার, নেম, ডেজিগনেশন অফ দ্য অথরাইজড অফিসার। এই জায়গাটা কিছু করার দরকার নেই। যিনি আপনাকে ভ্যালিডেট করছেন, অথরাইজ করছেন, অনুমোদন দিচ্ছেন, তিনি এখানে সই করবেন এবং ডেট দেবেন। তাহলে এই ছিল মোটামুটি 2টি পোর্শন। এইভাবে খুব ধীরে সুস্থে ফর্মটাকে ফিল আপ করবেন। নভেম্বর মাসের মধ্যেই ফর্মটা জমা দিতে হবে। যারা ফর্ম পাননি তারা ব্যাংকে, পোস্ট অফিস থেকে জোগাড় করতে পারেন, অফিসিয়াল লিঙ্ক থেকে অনলাইনেও কিন্তু ডাউনলোড করতে পারেন। তারপরেও না পেলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, ডাউনলোড করে নেবেন এবং নভেম্বর মাসের মধ্যে ধীরে সুস্থে গিয়ে জমা দিয়ে আসুন। খুব ভালো থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই বলছি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো খুব ভালো থাকবেন, ধন্যবাদ।